প্রথমবার বানালাম লালমোহন, আর এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয় হবে নয় না হবে, চেষ্টা তো করি। তো দেখুন আমার লালমোহনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর সেই সুন্দর খেতে, একদম খাঁটি ক্ষীরের। ছেলে মেয়ে বললো খুব সুন্দর হতে। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আজকে লালমোহনটা আমি কিভাবে তৈরি করলাম। আপনারা ভালো আছেন তো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলুন দেখে নিন কিভাবে আমি লালমোহনটা বানিয়েছি। আশা করি ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমার ভিডিওটা একটুখানি বড় হয়েছে, কারণ লালমোহন বানাতে একটুখানি অনেকগুলো প্রসেস করতে হয়, তো একটু দেরি হয়েছে। তো আপনারা দেখবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল দেখার। দেখুন আমি এখানে ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে বানাইনি, ক্ষীরটা কেনাই ক্ষীর। তো হাফ কিলো ক্ষীর নিয়ে এসেছিল, আর আমি ক্ষীরটাকে হাত দিয়ে একদম ঝড়ো ঝড়ো করে নিয়েছি, যাতে কোনো দলা ভাব না থাকে। দলা ভাব থাকলে কিন্তু মানে লালমোহনটা ভালো হবে না, আর লালমোহনটা ভেঙে দেওয়ার চান্সটা বেশি থাকবে। এরপরে আমি বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাও আমি খুব সামান্য দিয়েছি, যাতে বাইন্ডিং হবে এইরকম মানে মাপে ময়দা দিতে হবে। এখানে আমি কোনো মাপ করে দিইনি, কারণ মাপের কোনো ব্যাপার ছিল না। এটা একটু বাড়িতে দেখছিলাম হয় কি হয় না, তার জন্য। তো যাই হোক, ময়দাটা দিয়ে আমি ক্ষীরটাকে একদম ভালো করে ম্যাশ করেছি। দেখুন কি সুন্দর মোলাম হয়েছে। তারপরে আমি একটু খাওয়া সোডা দিয়েছি, খুব অল্প পরিমাণে খাওয়া সোডাটা দিয়েছি। এরপরে আবারও আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখে নিলাম যে শেপটা হয় কিনা। দেখছি যে হচ্ছে। তারপরে আমি এক সাইডে রেখে দিলাম। এরপরে চাশনি বা রস বানানোর জন্য আমি চিনি আর জল গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম, আর এইদিকে একটু এলাচ ভেজে নিচ্ছিলাম। রসে এলাচ দিলে একটু সেন্টটা ভালো হয়। এবার এলাচগুলোকে আমি থেতো করে মানে হামলদিস্তায় থেতো করে রসের মধ্যে দিয়ে দিলাম। এবার রসটাও আমার তৈরি হয়ে গিয়েছে, রসটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপরে আবার ক্ষীরটাকে নিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম। যত বেশি ভালো মাখা হবে কিনা লালমোহনটা, তত বেশি ভালো হবে। আমার দাদু আর ঠাকুমাকে দেখতাম দুর্গাপূজার দশমীর আগে এই লালমোহন বানাতো, খেতে কিন্তু সেই টেস্ট হতো। বাড়ির লালমোহন না দারুণ টেস্ট হতো, বলে বোঝাতে পারবো না। এরপরে আমি দেখুন সব লালমোহনগুলোকে পাকিয়ে নিলাম। আর পাকানোর সময় কিন্তু আমি কোনো তেল বা ঘি হাতে দিইনি। এই যখন আমি লালমোহন পাকাচ্ছিলাম, হাতের মধ্যে এমনি এমনি তেল উঠে আসছিল। দেখুন আমার হাতটা পুরো চকচক করছে, দেখুন কি সুন্দর পাকানো হচ্ছে। এরপরে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলে একে একে দিয়ে দিলাম। খুব হালকা আঁচে ভাজতে হবে, খুব ধৈর্য সহকারে ভাজতে হবে, একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি সাদা তেলে ভেজেছি, আপনারা ডালডা ঘি বা গাওয়া ঘিতেও ভাজতে পারেন। দেখুন নিজে নিজেই ভেসে উঠেছে লালমোহনগুলো, আর সেই খেতে হয়েছে দারুণ। আর যখন ক্ষীরের গোলাগুলো ভাজছিলাম, গোটা বাড়ি এত সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়েছে, মানে কি বলবো, নিজেকেই খুব ভালো লাগছিল। আর যখন লালমোহনগুলো এত সুন্দর ভাজা হয়েছে না, তখন নিজের মনটা শান্তি হলো। যাই হোক, পেরেছি কিছু করতে। আর এত সুন্দর হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করেছি বলে হয়েছে, চেষ্টা করলে সবই হয়। তো আজকে লালমোহন ভাজতে ভাজতে কিন্তু ঠাকুমা দাদুর কথা মনে পড়ছিল, আর পুজোর কথা মনে পড়ছিল। তো দেখুন আমি লালমোহনগুলো ভেজে নিয়েছি সব, আর এবার একসাথে রসে ডুবাবো। তো আমি একটু ফুড কালার মিশিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য। আমি দুরকম শেপ দিয়েছি, একটা গোল শেপ, একটা লম্বা শেপ। তো এরকম লালমোহন কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতি, একটু দেরি লাগবে, একটু মানে বেশি ভালো খেতে হলে তো একটু ধৈর্য সহকারে করতেই হয়, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, আর আমাকে এসে জানাবেন। আর দেখুন আমার লালমোহনটা তৈরি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা এইটুকুনি, আবার পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো